একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাকে আসলে আমি কিছুটা অন্ততপক্ষে খুঁজছিলাম যে গত ২-৩ দিন ধরে আপনি সারা দেশে সবচেয়ে আলোচিত যে বিষয়টা সেটা হলো যে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষামন্ত্রীর আচরণ, শিক্ষামন্ত্রীর কথাবার্তা এবং এইচএসসি পরীক্ষা। এইচএসসি পরীক্ষার আপনি জানেন গত ২ দিন ঢাকায় প্রচুর বৃষ্টি হয়েছে এবং এতটা বৃষ্টি হয়েছে যে গত কয়েক বছরে এমন বৃষ্টি আগে দেখা যায়নি। বৃষ্টির কারণে পুরো ঢাকা শহরই প্রায় ডুবে গিয়েছিল বলা যায়। বিভিন্ন মানে আপনার ভিআইপি সড়কেও দেখা গেছে যে ১ হাঁটু পানি। স্কুলগুলোর একেকটা ফ্লোর হয়তো নিচের যে ফ্লোরটা গ্রাউন্ড ফ্লোর সেটা ডুবে গেছে। এরকম বহু ঘটনা ঘটেছে। ঢাকা শহরেই ঘটেছে। ঢাকার বাইরের অবস্থা আরো খারাপ ছিল। চট্টগ্রাম অবস্থা তো মানে ক্লাসরুম হয়ে গেছে। চট্টগ্রামের ঘটনার প্রেক্ষিতে অনেক জায়গায় পরীক্ষা বাতিল করা হয়েছে। কিন্তু ঢাকার যে ব্যাপারটা বিশেষ করে ১৩ তারিখের যে পরীক্ষাগুলো নিয়ে মানে আগের দিন বৃষ্টিটা একটু কমেছিল। তো তারপর শিক্ষামন্ত্রী এসে বললেন যদি বৃষ্টি থাকে, পানি থাকে তাহলে হয়তো তারা আ পরীক্ষা নেবেন না। আর যদি পানি না থাকে তাহলে পরীক্ষা নেবেন। কিন্তু পরের দিন আবহাওয়া বিভাগ ওনাকে বলেছে বৃষ্টি হবে না। নির্ভর করে উনি পরীক্ষা নেওয়ার কথা বললেন। এবং এটা নিয়ে বহু সোশ্যাল মিডিয়ায় নিশ্চয়ই আপনিও দেখেছেন। অনেক জায়গায় দেখা গেছে পরীক্ষার্থীরা পানিতে পড়ে যাচ্ছে, কোথাও দেখা যাচ্ছে পরীক্ষার্থীরা কোমর পর্যন্ত পানি ঠেলে ক্লাসের দিকে যাচ্ছে, পরীক্ষা দিয়ে যাচ্ছে। ভেজা কাপড়ে ভেজা শরীরে তারা কিভাবে পরীক্ষা দিবে? অনেকের জ্বর হয়ে গেছে। এই সমস্ত নানাবিধ ঘটনার ক্ষেত্রে পরীক্ষাকে কেন্দ্র করে হচ্ছে। এবং তার সঙ্গে গদির উপর বিষ ফোঁড়া হিসেবে যুক্ত হয়েছে। সে দেখা গেল ফিজিক্সের প্রশ্নপত্রের ২ টা প্রশ্নই ভুল। মানে প্রশ্ন ইটসেলফ ভুল। তো এই যে পুরো ঘটনাটা আমি একটু লম্বা ভূমিকা দিলাম আপনাকে হয়তো দর্শকের জন্য পুরো জিনিসটা বোঝানোর জন্য আপনি আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করেন? এটা আসলে কি এই যে একটা লেজে গোবরের অবস্থা এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে বরাবরই আমি অনেক সমালোচনামূলক বক্তব্য দেই এবং আমি আ পুরা ব্যাপারটাকে কাঠামোগত ত্রুটি বলে আরকি বিবেচনা করি। আমি সবসময় বলে আসছি যে বাংলাদেশের যে শিক্ষা পদ্ধতি, সেখানে পদ্ধতিগত সমস্যা, কারিকুলাম বারবার পরিবর্তন হওয়ার সমস্যা, শিক্ষা মন্ত্রণালয়ের বোঝাপড়ার সমস্যা, স্টুডেন্টদের কাছ থেকে আমরা কি চাচ্ছি, শিক্ষার্থীদের কাছ থেকে আমরা কি চাচ্ছি সেটার সমস্যা, মুখস্থ বিদ্যা কেন্দ্রিক সমস্যা, যে বোর্ড পরীক্ষা কেন্দ্রিক সমস্যা যেটা ভীষণ প্রবলেমেটিক, নলেজ বেসড এডুকেশন সিস্টেম এবং পূর্বতন সেই ভিক্টোরিয়ান পদ্ধতির শিক্ষা ব্যবস্থার থেকে সরে এসে কন্টেম্পোরারি শিক্ষা ব্যবস্থা মানে তৈরি করার সমস্যা অলটুগেদার, মানে দ্য প্রবলেম ইজ ভেরি ভেরি ডিপ। এখন এই প্রবলেমের ব্যাপারে আসলে ডিসকাস আমরা অনেকবারই করেছি কিন্তু কোনো সমাধান আসলে হচ্ছে না। কারণ আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা খুবই রাজনৈতিক। এডুকেশন ইজ রাজনৈতিক। সব জায়গায় হচ্ছে আপনার পলিটিক্যালি মোটিভেটেড লার্নিং হয়। সব জায়গায় আছে ছোটখাটো। হ্যাঁ, নলেজ কখনো এই পলিটিক্যাল না। নলেজ যে প্রডিউস করে এবং নলেজ যে প্রদান করা হয়, শিক্ষা, সেগুলি কোনো কিছুই হচ্ছে এই পলিটিক্যাল না। সেগুলো পলিটিক্যালি ঠিক আছে। কিন্তু বাংলাদেশে হচ্ছে পার্টি পলিটিক্স এখানে আরকি যুক্ত। তো অলটুগেদার এই যে আমাদের দেশের যে রাজনৈতিক কারণে যে সরকার আসে সেই সরকারই হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নতুন করে চিন্তা করে। তারা সেই মন্ত্রণালয়ের মন্ত্রীকে, সেই মন্ত্রীর নিজস্ব বোঝাপড়া, মন্ত্রীর নিজস্ব এডুকেশন, সেই অলটুগেদার সবকিছু কেন্দ্র করে শিক্ষা ব্যবস্থাটা আসলে খুবই ঘোলাটে অবস্থার মধ্যে পড়ে যায় এবং শিক্ষার্থীরা সাফার করে সারাটা জীবনই। গিনিপিগের মতো এই বাচ্চাগুলি সাফার করে। এখন দেখেন, আমি যেই একটা শহরে মানে সামার ক্যাম্পের জন্য আসছি। তো আমাকে এই যে আমার চাইনিজ ফ্রেন্ড অন্তত ১০-১২ দিন আগে ম্যাপে দেখাচ্ছে যে এই হচ্ছে আমাদের সিটি, আর এই দেখো টাইফুন আসছে এবং কাছাকাছি আসছে, আমাদের
এই পুরো এশিয়াতেই এক বন্যা পরিস্থিতি, টাইফুন। এই যে আপনি মানে আমরা যে পরিস্থিতি দেখতে পেয়েছি যে আম, আমাদের যে শিক্ষামন্ত্রী উনি একবার বলেছিলেন না যে আবহাওয়া অধিদপ্তর আর কি জানিয়েছিল যে বৃষ্টি পরিস্থিতি ঠিক হয়ে যাবে, উনি বুঝতে পারে নাই আবহাওয়ার উন্নতি হবে। কিন্তু এই যে দীর্ঘদিন এই পুরা সপ্তাহটা জুড়েই কিন্তু আবহাওয়া চরম অবনতি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। এবং আপনি জানেন যে চায়নাতেও কিন্তু ফ্লাড হয়েছে বিভিন্ন জায়গায়, এবং চায়নাতেও বিভিন্ন জায়গায় একেবারে গবাদি পশু টশু প্রাণী এবং মানুষের ঘর বাড়ি একদম তলিয়ে গেছে, এরকম হয়েছে এই অঞ্চলে বিভিন্ন জায়গায়। তার মানে কি পুরো এশিয়াই কি একটা দুর্যোগ পরিস্থিতির মধ্যে আছে এখন। আমাদের যে অ্যাডমিনিস্ট্রেশন, রাষ্ট্রের যে অ্যাডমিনিস্ট্রেশন আম, এবং আম, শিক্ষা মন্ত্রণালয়, যেহেতু আমরা শিক্ষা নিয়ে আলোচনাটা করছি, আমাদের জানতে হবে এখানে ইম্পর্টেন্ট কি, কি বেশি গুরুত্বপূর্ণ। তাদের জীবন বেশি গুরুত্বপূর্ণ, স্টুডেন্টরা নৌকায় করে এসে পরীক্ষা দিবে এটা বেশি গুরুত্বপূর্ণ, নাকি তাদের জানমালের নিরাপত্তা গুরুত্বপূর্ণ? আহ, আপনি যদি পরীক্ষা পিছিয়ে দেন, হ্যাঁ কিছু পরীক্ষা পিছিয়ে দেন, তাহলে এত কি আকাশ ভেঙে পড়ে, এত সমস্যাটা কোত্থেকে হয়, কিসের এত মানে প্রবলেম হবে একটা বাচ্চার? এখানে ভবিষ্যৎ দেখেন, একটা বাচ্চা যখন এরকম পরিস্থিতিতে আসে, সে ফার্স্ট যখন ঘর থেকে বের হয় তার আগেই সে জানে যে আমি যে পরীক্ষাটা দিতে যাব, পথে আমি দুর্বিষহ পরিস্থিতিতে পড়বো, গলা পর্যন্ত পানি, সেখানে গাড়ি তো চলবে না, গাড়ি তো ছোট নিচু, সেক্ষেত্রে সে কিসে যেতে পারবে? ধরেন রিক্সায় যদি যায়, সেই রিক্সাওয়ালার রিক্সা খুঁজে পাবে কিনা টাইমলি, এখানে তো টাইমলি যানবাহনও পাওয়া যায় না এইরকম পরিস্থিতিতে। এবং সেই যে রিক্সাওয়ালা, সে তারও তো একটা জীবন, বা সেই বা কিভাবে নিবে? সেখানে চলছে নৌকা, আমি দেখেছি শিক্ষার্থীরা নৌকায় করে হচ্ছে আপনার পরীক্ষা কেন্দ্রে যাচ্ছে। এখন এই জিনিসটা বুঝতে, এই জিনিসটা নিয়ে এরকম একটা কেওটিক পরিস্থিতি কেন তৈরি হবে? তাহলে এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার না? এটা কি সম্পূর্ণ অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিয়ার বলবো কিনা? তার মানে ওনাকে নিয়ে এত কথাবার্তা কেন হচ্ছে, ওনাকে নিয়ে আমার উপস্থিতিতে কেন হচ্ছে? উনিই বা কেন এই স্টুডেন্টদেরকে ফার্মের মুরগি বলবে যে জ্বর চলে আসে একটু বৃষ্টি হলেই, কারণ তারা ফার্মের মুরগি? এখন এই যে বন্যা পরিস্থিতির সাথে ফার্মের মুরগির কি বা সম্পর্ক? হ্যাঁ, তো এখানে তো এটা তো কোনো না, স্বাভাবিক। এখানে আমি আমি একটু আপনাকে এটা একটু একটা প্রসঙ্গ করে, যদি উনি ওনাদেরকে ফার্মের মুরগি মনে করেন, তাহলে তো ওনার পরীক্ষা আরো আগে বন্ধ করে দেওয়া উচিত ছিল। কারণ এই বৃষ্টির মধ্যে তো ফার্মের মুরগি অসুস্থ হয়ে পড়বে। আপনার মুরগিটা তো ফার্মের, আপনি নিজেই স্বীকৃতি দিচ্ছেন যে এরা সামান্য কষ্ট সহ্য করতে পারে না, তাহলে তাদেরকে আপনি কষ্টের মধ্যে ঠেলে দিলেন কেন? এই প্রশ্নের জবাবটা কি হবে? জবাব তাদের আপনি বলেন। ফার্মের, আচ্ছা, ফার্মের মুরগি বানানো তো রাষ্ট্রের ব্যর্থতা, কারণ আমাদের শহরগুলি যেভাবে আরবানাইজড হয়েছে, নগরায়ন আমরা যেভাবে করেছি, তাদের জন্য পার্ক আছে, তাদের জন্য খেলাধুলার সুব্যবস্থা আছে, তারা ফার্মের মধ্যে থাকবে না, তাহলে যাবে কোথায়? আপনি উন্মুক্ত পরিবেশ তাকে দিয়েছেন, তাহলে নিজে যে, আমি এটা বলেছি যে এটা একটা সিস্টেমেটিক ফেইলিয়ার, সিস্টেম ফেইল করেছে। আপনার নগর মানুষের জন্য আর কি, মানুষের জন্য বা প্রাণীর জন্য তৈরি করা না, এটা এখানে আর কি অসুস্থ নগরী। সেখানে যে ছেলে পেলে তারা তো আম, তাদের হেলথ যে স্ট্রং না, তার মানে তিনি বুঝাচ্ছে যে ওরা স্ট্রং না। কারণ দেখেন আমাদের ছোটবেলা, বা আমাদের থেকেও তো ওনার বয়স বেশি, ওনার ছোটবেলায় উনি প্রাকৃতিক পরিবেশে বেড়ে উঠেছেন, খেলাধুলা করেছেন, সাঁতার কেটেছেন। ঢাকা শহরে কয়টা স্টুডেন্ট বা শহর কেন্দ্রিক কয়টা স্টুডেন্ট সাঁতার পারে? তার মানে কি তাদের ইমিউন সিস্টেম যে দুর্বল, এটা তো আমরা তাদেরকে এই বাংলাদেশটা দিয়েছি, নাকি তারা বাংলাদেশটা নিয়ে এসেছে কোথাও থেকে? সেটা তো করেনি। সুতরাং যে জিনিসটা আমরা তাদেরকে উপহার দিয়েছি, সেই জিনিসটার ব্যর্থতার দায়ভার তাদের উপরে চাপানো বা তাদেরকে খোঁচা দেওয়ার তো কোনো
কোনো মানে হয় না। তারপরে দেখেন এখানে কিন্তু তাদের মেন্টাল হেলথে বড় একটা প্রভাব পড়ে। যখন একটা বাচ্চা চিন্তা করে যে আমি এই বন্যার পানি পার হয়ে কিভাবে যাবো? তারপর পরীক্ষার হলে যেতে, যেতে বেশিরভাগ স্টুডেন্টেরই আপনি ধরে রাখেন, আপনি একটা স্ট্যাটিস্টিক্স নেন যে দেরি হবে। টাইমলি যেতে পারবে না। সে যখন টাইমলি পৌঁছাতে পারবে না, তখন লিখতে তাদের সমস্যা হবে। তাদের অ্যাংজাইটি হবে, স্ট্রেস ফুল একটা পরিস্থিতির মধ্যে থেকে যাবে। তো অলটুগেদার এটা তার মেন্টাল হেলথের জন্য চরম ক্ষতিকর। তো মেন্টাল হেলথ যখন ডিটোরিয়েট করে তখন দেখবেন যে ফিজিক্যাল হেলথকেও এটা এফেক্ট করে। বারবার টয়লেটে যাওয়ার ইচ্ছে হয়, বারবার মানে বমি আসে, বিভিন্ন ধরনের অ্যাংজাইটিতে ঘামে, হাত ঘামে, বিভিন্ন প্রবলেম হয়তো। অনেকে পরীক্ষায় দিতে পারে না, অনেকের কিছু মনে থাকে না। অ্যাংজাইটি অ্যাটাক যদি করে বাচ্চাদের, তখন দেখবেন আমরা ক্লাসরুমে এক্সপেরিয়েন্স করি এগুলি রেগুলার, যে আপনি স্টুডেন্টদেরকে যখন পরীক্ষা নেবেন তখন যদি তাদের অ্যাংজাইটি অ্যাটাক হয়, তাহলে বাচ্চারা যেটা জানে সেটাও লিখতে পারে না। আর বাংলাদেশের পরীক্ষার সিস্টেমই তো প্রবলেমেটিক। সারা জীবনের পরে এসে এই যে বোর্ড পরীক্ষা, একটা বোর্ড পরীক্ষার মাধ্যমে তার জীবনের সকল জানাশোনার ভাগ্য নির্ধারিত হয়। সে যে জানে তার হোল নলেজটা আপনি একটা পরীক্ষার দ্বারা জাজ করেন। সুতরাং আপনি প্রবলেমেটিক একটা মানে শিক্ষা কারিকুলাম, প্রবলেমেটিক একটা এক্সাম সিস্টেম, বোর্ড পরীক্ষা দিয়ে রেখেছেন। সেখানে বাচ্চাদের আসলে ভুল ধরা বা তারা ফার্মের মুরগি কিনা এটা বলা, এটা আসলে আমার মনে হয় না খুবই আর কি স্মার্ট একটা স্টেটমেন্ট ছিল। এটা আমার মনে হয়নি। আরেকটা ব্যাপার আমি আমি নিজেও বুঝি না। আমরা তো নিজেরাও এসএসসি এইচএসসি পাস করেছি। আমরা তো দেখেছি বাংলাদেশের যে আবহাওয়া, সবকিছু কিন্তু এরকম হয়। আর বড় আপনার পরীক্ষা অথবা নির্বাচন যেগুলো হয়, যেগুলো সারা দেশব্যাপী হয়, এই সমস্ত ইভেন্ট গুলো কিন্তু আবহাওয়ার কথা মাথায় রেখে হয়। আমার যত মনে পড়ে আমাদের সবসময় পরীক্ষা হতো মার্চ এপ্রিলে, ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, এই ৩ মাসে সাধারণত আমরা পাবলিক এক্সামিনেশন গুলো দিতাম। হঠাৎ করে এটা জুলাইতে নিতে হলো কেন? এবং এটা নিয়ে জুলাইতে তো বৃষ্টিপাত হবেই জানার কথা। আর আমাদের দেশে তো বন্যাও হয় ওই জায়গায়। তো এটাও বা কেন? এটা আমাদের একটু প্ল্যান। আবার দেখলাম যে সংসদে আমাদের শিক্ষামন্ত্রী বললেন যে প্রশ্ন নাকি আরো আগেই, মানে আগের সরকারের আমলে হয়েছিল। আপনি তো দীর্ঘদিন ধরে শিক্ষকতার সঙ্গে জড়িত আছেন। আপনি কি তাই মনে করেন যে আসলে একটা পরীক্ষার প্রশ্নপত্র এত আগে করতে পারে, ৬ মাস অথবা ১ বছর আগে করতে হবে কেন? এই সরকারের তো ৫ মাস হয়ে গেছে। তো আগের সরকার প্রশ্নপত্র করেছে কেন? আবার ধরেন যে ৩টা পরীক্ষা উনি বন্ধ করলেন, ওইগুলো পরীক্ষা নিয়মের কারণে আগামী সপ্তাহে অথবা ১ মাসের মধ্যে এখন কিভাবে প্রশ্নপত্র করবেন তাহলে? যদি এত আগেই প্রশ্নপত্র করতে হয় তাহলে কেন? এই জায়গাগুলো আমার কাছে ক্লিয়ার মনে হয়। এই কথাটা বলে উনি নিজেকে নিজে লজ্জার মধ্যে ফেলে দিয়েছেন। কারণ আ আগের সরকার বলতে উনি কোন আগের বুঝিয়েছেন? উনি কি ইন্টারিমকে বুঝিয়েছে? ইন্টারিম তো ২ বছর ছিল। তাহলে ওই ২ বছর পরীক্ষা হয়েছে না? তার আগেই আওয়ামী লীগ ছিল। তাহলে সে আওয়ামী লীগের আমলের কোয়েশ্চেন দিয়ে আপনার ২ বছর পরে সেই ২ বছর আগের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা যদি নিতে হয়, তার মানে সেটা কি পরিমাণ আরকি ব্যর্থতা তাদের। তারা কেন নতুন কোয়েশ্চেন করেনি? তার মানে কি এই ২ বছর আওয়ামী লীগের আগের যে শিক্ষা কারিকুলাম সেগুলি থেকে আমার জানা মতে অনেক কিছু পরিবর্তন হয়েছে। তার মানে ইন্টারিমের আমলে অনেক কিছু পরিবর্তন করেছে। তার মানে আওয়ামী লীগের আমলে যদি পরীক্ষা কোয়েশ্চেন করে থাকে, তাহলে সেই পরীক্ষার কোয়েশ্চেনের সাথে এখনকার যে কারিকুলাম সেগুলির কি মিল আছে না, মানে কনটেন্ট বা এখনকার যে টপিকস গুলি সেগুলি সেম কিনা সেটাও আমি আসলে বুঝতে পারছি না। তা ওনারা এসে কেন কোয়েশ্চেন নিজেরা তৈরি করলেন না? তার মানে ৪ মাসে কি কোয়েশ্চেন তৈরি করা যায় না? বা কোয়েশ্চেন তৈরি করতে এতই কষ্ট? প্রত্যেকটা সাবজেক্টের তো আলাদা, আলাদা শিক্ষক। তার মানে আলাদা, আলাদা শিক্ষক গ্রুপ, তারা ওইটাকে মানে কোয়েশ্চেনটা জমা দিবে, ওই কোয়েশ্চেনটাকে অ্যাসেস করবে ঠিক আছে কিনা, ওইটাকে
মানে ওই কোয়েশ্চেনটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, কোনো এরর আছে কিনা, অলটুগেদার সবকিছু যে চেক করবে বোর্ড, সেই জিনিসগুলি করতে কি এত বেশি সময় লাগে? তার মানে তো এই কথাটা ওনার নিজের জন্যই বুমেরাং হয়ে যায়, ওনার নিজের জন্যই কিন্তু এই জিনিসটা অনেক লজ্জার, যে উনি যদি বলে থাকেন যে অন্য সরকারের আমলের কোয়েশ্চেন দিয়ে উনি এখন আর কি এত পুরানো কোয়েশ্চেন দিয়ে উনি এখন আর কি পরীক্ষাটা নিচ্ছেন। তো সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা হচ্ছে নতুন, তার মানে কি আপনি দেখেন একটা মাসুদ ভাই, 2 বছর যারা ইন্টারমিডিয়েট পড়েছে, হ্যাঁ, ধরেন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, ওরা গত 2 বছর পড়েছে না, তার মানে গত 2 বছর যা পড়েছে ওইখান থেকে তো ওদের কোয়েশ্চেনটা করা হবে। তার মানে তারও আগের যদি কোয়েশ্চেন হয় বা কত আগের, আই রিয়েলি ডোন্ট নো, সেই আগের কোয়েশ্চেন দিয়ে আপনি কিভাবে এখন যেটা পড়েছে, এই যে মিসম্যাচ, এই যে প্রবলেম তৈরি করেছে যে কোয়েশ্চেন কমন পড়ে নাই, স্টুডেন্টরা আন্দোলন করছে, এই করছে সেই করছে, তারপর বলছে যে ফিজিক্সে মনে হয় আম, 2টা কোয়েশ্চেন ভুল, অলটুগেদার এই সব ঝামেলা আমার মনে হয় হয়তো নিশ্চয়ই তারা তিনি যখন বলেই ফেলেছেন নিশ্চয়ই পুরনো কোয়েশ্চেন এনে ওই যে আছে যা, সুতরাং ওই কোয়েশ্চেন দিয়েই পরীক্ষা নিয়ে নেই, তাই সেটা করতে পারে তারা, কিন্তু এটা করা তো ঠিক না, কোয়েশ্চেন তো কন্টেম্পোরারি হতে হয়। এখন আমি জানি না বাংলাদেশের এডুকেশন বোর্ড কত আগের কোয়েশ্চেন দিয়ে পরীক্ষা নেয়, বাট আমি বেশিরভাগ সময় বিদেশে পড়িয়েছি, সেখানে আমরা খুব রিসেন্ট আর কি, আমাদের পরীক্ষা যদি ধরেন নেক্সট মান্থে হয়, 1 মাস আগে আমরা কোয়েশ্চেন জমা দিই, ওই কোয়েশ্চেনটা ভেরিফিকেশন হয়, ওই কোয়েশ্চেনগুলি ঠিক আছে কিনা ওটা নিয়ে আমাদের সাথে আবার বসে, আমাদের আবার রিচেক করতে দেয় মাঝে মধ্যে, কোনো মানে ডিজাইন চেঞ্জ হয়, এটা খুব মানে কন্টেম্পোরারি, মানে এখনকার হতে হবে, এখন আমি যেভাবে পড়িয়েছি সেটার বেসিসে কোয়েশ্চেনটা আর কি আপনার সাজাতে হবে। তার মানে গত 2 বছর এখন যারা পড়েছে আরেকটা বিষয় তারা হলো কি, আরেকটা প্রসঙ্গ আমি দেখলাম যে অনেক স্টুডেন্ট বলছেন যে প্রশ্ন কঠিন হয়েছে। একজন বলতেছে আমি গত 5 বছরের প্রশ্ন করেছি, চেক করেছি, আমাদের ওগুলি দিয়ে আমরা শিখেছি, ওগুলি থেকে কোনো প্রশ্ন আসেনি। এবং কেউ কেউ বলছে এটা বুয়েটের মতো প্রশ্ন হয়েছে, ফিজিক্সের কথা বলছি আমি আর কি। আবার বিপরীত দিকে কয়েকটা স্কুল যেগুলো ভালো কলেজ আমরা বলি আর কি, যেমন নটরডেম কলেজ, হ্যাঁ, তো এরা কিন্তু আবার এদের কোনো স্টুডেন্টের কোনো বক্তব্য খুব একটা পেলাম না। এরা বলছে না, অনেক বলছে পরীক্ষা তাদের ভালো হয়েছে। তাহলে আমি কিন্তু নিজেও এটা খেয়াল করেছি যে পরীক্ষার আগে আমাদের এক ধরনের শর্টকাট পথ দেখানো হয়, যে গত 5 বছরের প্রশ্নপত্র দিয়ে টেস্ট পেপার হয়, ওইগুলো ধরে ধরে তারা পড়াশোনা করে, এবং ওই একটা সেট, একটা ট্র্যাডিশনাল প্রশ্ন বাইরে গেলে পরেই ওদের মাথা খারাপ হয়ে যায়। তো এই যে পরীক্ষা পদ্ধতি, এটাও তো আমার কাছে মনে হয়েছে যে কিছুটা ফল্টি হতে পারে। তো এটা অ্যাবসলিউটলি। আপনি কি ধরনের প্রশ্নপত্রের সঙ্গে মোটামুটি পরিচিত? সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোরে যে প্রবলেমটা আর কি আছে, সেই প্রবলেমটা হচ্ছে গিয়ে প্রশ্ন যেভাবে করা হয়। যেমন ধরেন আমরা ছোটবেলায়ও এইভাবে এই পদ্ধতির মধ্যেই আমরাও ছিলাম, যে প্রিভিয়াস 5 ইয়ার্সের যে কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেনগুলি টেস্ট পেপার আকারে আমাদের কাছে বিক্রি করা হয়, আমরা ওই টেস্ট পেপার কিনি কোচিং সেন্টারে বা প্রাইভেট টিউটরের কাছে, ওইগুলি যেয়ে আমরা ওই কোয়েশ্চেন পেপারগুলিকে সলভ করি এবং সেট অফ কোয়েশ্চেন পেপার মুখস্থ করি, সেট অফ টপিকস আমরা মুখস্থ করি, এবং পুরো জিনিসটাই হচ্ছে আপনার প্র্যাকটিস করা, হ্যাঁ, কোয়েশ্চেনটাকে প্র্যাকটিস করে ওই কোয়েশ্চেনগুলি কমন পড়বে, যে এই যে প্রবলেম হচ্ছে কমন পড়া, যে আপনার কোয়েশ্চেন কমন পড়তে হবে, তার মানে কি কোয়েশ্চেনের যে স্টাইলটা বা যে পদ্ধতিতে আমরা পরীক্ষা নিয়ে থাকি ওই পদ্ধতিটাই হচ্ছে মেইন আর কি সমস্যা। এখন আমি এটা নিয়ে কিন্তু অনেকবার বলেছি যে আপনি 2 বছরের যে যা পড়লেন সেটা একটা বোর্ড পরীক্ষার মাধ্যমে আপনার শিক্ষার্থীর পুরা মেধাটাকে যাচাই করা হয়, বা 10 বছর পড়ার পরে এসএসসি পরীক্ষার্থীর পুরা মেধাটা একটা বোর্ড পরীক্ষা দিয়ে যাচাই করা হয়। এইটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশে এখন আর নাই। বিভিন্ন দেশে এখন বিভিন্ন
বিভিন্ন ক্রাইটেরিয়াতে মেধা যাচাই করা হয়। প্রেজেন্টেশনের মাধ্যমে তার মেধা যাচাই করা হয়, সেখানে মার্কস থাকে। তারপরে তার প্রজেক্টে মার্কস থাকে, সে তারপরে হচ্ছে তার বিভিন্ন ধরনের রোল প্লে, অনেক কিছুর মাধ্যমে অ্যাটেন্ডেন্স, সব কিছু মিলিয়ে তাকে মার্কিং করা হয়। একটা স্টুডেন্টের ওভারঅল পারফরমেন্সকে জাজ করা হয়। কিন্তু আপনি দেখবেন যে আমাদের যে পদ্ধতি, এই পদ্ধতিতে স্টুডেন্ট শুধু খাতায় কি লিখতে পেরেছে, বেসড অন দ্যাট আপনি তার আপনার মেরিটকে আপনি অ্যাসেস করছেন, যাচাই করছেন, টেস্ট করছেন, অ্যাসেস করছে না। অ্যাসেসমেন্ট এখানে হয় না, এখানে হয় হচ্ছে পরীক্ষা, টেস্ট করছেন। তো এখানে এই জন্য হচ্ছে এই যে কমন কালচার, এই পদ্ধতিতে এই টাইপের পরীক্ষা, বোর্ড পরীক্ষা, একটা পরীক্ষা 100 মার্কের, এবং সেই পরীক্ষার উপরে সমস্ত ভাগ্য নির্ধারণ করা, প্রিভিয়াস টেস্ট পেপার সলভ করা, মেমোরাইজেশন বেসড শিক্ষা পদ্ধতি, যে শিখে আসা এবং সেটা, তাহলে সৃজনশীলতা, তার যে সৃষ্টিশীলতা, তার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এবিলিটি, সেটা কখনো সে প্রকাশ করতে পারবে না। এই জন্য দেখবেন জাতি হিসেবে আমরা অনেক পিছিয়ে আছি। জাতি হিসাবে দেখবেন আমরা কিন্তু যুক্তি নির্ভর যেই ডিবেট, সেখানে জড়াতে পারি না। আমাদের দেখবেন যে এই যে গালিবাজ যে প্রজন্ম তৈরি হয়েছে, বা মতের ভিন্নতাকে আমরা সহ্য করতে পারি না। আপনার পলিটিক্যাল রাইভেলরিকে আমরা গালিগালাজ দিয়ে সেটাকে আমরা মোকাবেলা করি। মানে আপনার সাথে কারোর সাথে যখনই আপনার মানে মতের বিরোধ হবে, তখনই আপনি গালিগালাজ করবেন। কারণ কি? আপনার কাছে কোনো লজিক্যাল ওয়েপেন নাই। কারণ শিক্ষা ব্যবস্থা তাকে ওই ধরনের মানে সৃজনশীল, ওই ধরনের মানে ক্রিটিক্যাল থিঙ্কিং যে করতে পারে, নিজে থেকে কিছু বানিয়ে লিখতে পারে, নিজে থেকে কিছু প্রডিউস করতে পারে, উদ্ভাবন করতে পারে, সেটা শেখায় না। আপনি দেখেন আমাদের দেশে ইনোভেশন কয়টা হয়েছে, আমাদের দেশে কি কি বানিয়েছে, যেটা ধরবেন সে অধিকাংশ জিনিসই হচ্ছে ইম্পোর্ট করা হয়। আমাদের নিজস্ব তৈরি কি গাড়ি আছে? আমাদের নিজস্ব তৈরি ফ্রিজ কি আছে? কি কি আছে আমাদের নিজস্ব তৈরি যে বাস্কেটবল, ফুটবলগুলি, সেগুলি তো বিদেশ থেকে আসে। টেনিস বল, সেগুলি পর্যন্ত বিদেশ থেকে আসে। তার মানে আমাদের উদ্ভাবনী শক্তি তৈরি হয়নি শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার কারণে। শিক্ষা ব্যবস্থা যদি আমাদের সন্তানদের শিখাতো যে তোমার নিজের আর কি যে মেধা, সেই মেধা ব্যবহার করে প্রশ্নটার উত্তর দিবে। যেমন আমি যদি বাচ্চাটাকে একটা কেস স্টাডি দেই, মাসুদ ভাই আপনি চিন্তা করেন, আপনি সেই বাচ্চাকে একটা কেস স্টাডি দিলেন, সেখানে কি তার টেস্ট পেপার সলভ করতে হবে? প্রিভিয়াস কোনো নলেজ দরকার নাই তো। তার কি করতে হবে জানেন? ওইটা পড়তে হবে, পড়ে কতগুলি ধরেন 5টা কোয়েশ্চেন থাকবে, ওইটার ভেতর থেকে সে ওইখান থেকে বের করবে উত্তরটা, ওইটা তার টপিক নির্ভর হতে হবে। ধরেন একটা যদি আপনার রিডিং কম্প্রিহেনশন টাইপের, এটা কিন্তু কম্প্রিহেনশন যে শুধু ইংরেজিতে থাকে সেই ধারণাটা ভুল। ওই টাইপের কোয়েশ্চেন যদি করে, তারপরে কোয়েশ্চেনের ভেতরে যদি এরকম থাকে যে সে ওই টপিকে প্রেজেন্টেশন দিবে 10 মিনিট, ওইটার উপরে তার 10টা মার্ক সে পাচ্ছে, তার মানে কি? এবং সে যে রেগুলার, এই যে বাচ্চাটা যে 2টা বছর বা 10টা বছর ঠিকমতো স্কুলে আসছে কিনা সেটার অ্যাভারেজ মার্কিং করে তাকে একটা নির্দিষ্ট স্কোর দেয়া, যে ওইটার ক্রেডিটটা দেওয়া, ওইটাও যে তার মানে স্কোরে, মানে তার যে মার্কশিটে অ্যাড করা, সেটাও গুরুত্বপূর্ণ। কিন্তু এইভাবে স্টুডেন্টকে যদি বিভিন্ন ক্রাইটেরিয়া, ধর 10টা ক্রাইটেরিয়া তার মেধাটাকে যাচাই করে, তাহলে কিন্তু এর এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসে সে কেমন, মানে যেটা সে নিবে, যেটা সে পছন্দ করবে, সেখানেও তাকে যদি কিছু মার্কিং করা হয়, অলটুগেদার সব মিলিয়ে তার যদি একটা রেজাল্ট হয়, তাহলে কিন্তু এইটা বাচ্চাটার ভবিষ্যতের জন্য অত্যন্ত ভালো হবে। জাতি হিসেবে আমরা একটা ক্রিটিক্যাল থিঙ্কিং, একটা মানে সিভিক ডিসকোর্সে জড়াতে পারে, বা উন্নত চিন্তার, উন্নত মস্তিষ্কের, একটা মস্তিষ্ক কখনো নিজে থেকে উন্নত হয় না। ওই যেরকম ফার্মের মুরগি নিজে থেকে প্রডিউস হয় না, আমরা ফার্মের মুরগিকে বানাই, ফার্মের ভেতরে মুরগিকে আমরা রাখি, সেরকম নলেজ যেটা, বা মেরিট, মানে মেরিটোক্রেসি যেটা, বা একটা বাচ্চা যে ভালো ছাত্র খারাপ ছাত্র, সেই জিনিসটা মূলত হচ্ছে তৈরি করা হয় সামাজিক নির্মাণ, স্কুল নির্মাণ করে, শিক্ষালয়টাকে নির্মাণ করে। সেই জিনিস মানে খুব রেয়ার, সীমিত সংখ্যক স্টুডেন্ট আছে যারা গিফটেড লার্নার
স্পেশাল এবিলিটি থাকে যে খুব সহজে সে সব পারে। ওই যে আপনি বলেছিলেন যে নটরডেম বা বড় এই সমস্ত স্কুল, ওখানে তো বেছে বেছে শুধু মেধাবীদেরই নেয়, যে যারা অলরেডি প্রমাণ করেছে সে, তার মানে তারা ভালো করলে ওটা তো অ্যাভারেজ না। আপনি জাতিকে অ্যাসেস করতে হলে আপনার জাতির যে অ্যাভারেজ, এই ঢাকা কেন্দ্রিক কয়েকটা ২-৩টে স্কুলকে তো আমি বাদই দিই, ওদের নিয়ে আমি কথাই বলি না। আমি ওগুলিকে খুব অপছন্দ করি যেখানে আপনি শিশুদের বা বাচ্চাদের বা টিনেজদেরকে বা বেছে বেছে যাদের মেধা আছে তাদের নেন। এটা কোনো মানে ইনস্টিটিউশন হতে পারে না। ইনস্টিটিউশনে সব ধরনের মিক্সড এবিলিটির স্টুডেন্ট থাকবে, সকল ধরনের স্টুডেন্ট যদি নিয়ে পড়াতে পারে তাদেরকে, আপনি যদি এক অ্যাভারেজ পপুলেশনকে প্রপার মেধাবী হিসেবে গড়ে তুলতে পারেন, সেটা হবে একটা প্রপার এডুকেশন। কিন্তু আপনি সারা বাংলাদেশে দেখেন, সারা বাংলাদেশের স্কুলগুলি ৬৪টা জেলা, সেখানে যে অ্যাভারেজ স্টুডেন্টরা তারা কি রেজাল্ট করছে সেটা হচ্ছে আপনার জাতির হচ্ছে অ্যাভারেজ রেজাল্ট, সেটা হচ্ছে আপনি ইয়ে করবেন, ভ্যালু তো করবেন। এখন এই যে বিষয়গুলো হলো, এই ঘটনাগুলির প্রেক্ষিতে সারা দেশে শিক্ষার্থীদের মধ্যে, অভিভাবকদের মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে গত কয়েকদিনে। এবং এর মধ্যে দেখলাম এই ইন্টারমিডিয়েট পড়া স্টুডেন্টরা তারা রাস্তায় জড়ো হয়েছে, তারা শিক্ষামন্ত্রী পদত্যাগ চাইছে। তো আবার তাকে নিয়ে মিম করছে, নানা ধরনের ট্রল করছে। কোথাও দেখলাম তার এই পানির মধ্যে সে পরীক্ষা নিয়েছে, অতএব তার নাম দেওয়া হয়েছে ওয়াটার মিলন। আবার কেউ সে কাউকে ফার্মি মুরগি রেখেছে, আর কেউ তার সে মুরগি মিলন। এই যে নানা ধরনের ট্রল ইয়াং যে পোলাপানরাই করছে, এই বাচ্চারাই করছে, তারা আবার মিলন সাহেব পদত্যাগ আছে। এইটাকে আপনি কিভাবে দেখেন? এই পদত্যাগটা কি তাদের চাওয়ার ব্যাপার, এই কারণে এভাবে চাওয়াটা কি আপনার কাছে লজিক্যাল মনে হয়? আমার কাছে শিক্ষক হিসেবে এই ধরনের মামু বাড়ির আবদার কখনোই লজিক্যাল মনে হয় না। বিকজ দেখেন, উনি একজন সম্মানীয় মানুষ, তিনি একটা কথা বলে ফেলেছেন, সেটার জন্য উনি কিন্তু আবার ওই ব্যাপারগুলি নিয়ে পুনরায় মনে হয় বিবৃতিও দিয়েছেন এবং সেটাকে সে কারেকশন করারও চেষ্টা করেছেন। সুতরাং একটা ব্যক্তি যখন সেটাকে কারেক্ট করার চেষ্টা করেন এবং সে একজন সিনিয়র মানুষ এবং একজন মন্ত্রী, এবং উনি মানুষ হিসেবে এমন না যে সে কাউকে খুব হার্শলি কথা বলছে, ওরকমও না। মানে হি ইজ এ সুইট পারসন, তার ওরকম কোনো ইন্টেনশন নাই যে সে আপনার ইচ্ছে করে জাতিকে মানে স্টুডেন্টদের ফেল করাবে, এটা তো ওনার ইন্টেনশন না। হয়তো ওনার যে স্ট্র্যাটেজিটা সেটা রং হতে পারে, কিন্তু ওনার উদ্দেশ্যটা তো রং না। হয়তো উনি যেই সময় পড়াশুনো করেছে, যে সময় উনি শিক্ষামন্ত্রী ছিলেন, ওই সময় থেকে হয়তো তিনি বের হতে পারছেন না। সেটার পেছনেও মানে সেটার পেছনে ওনাকে দায়ী করা যায় না। আপনি মন্ত্রী হিসেবে আপনি তাকে চুজ করে, মানে এই সরকার তাকে চুজ করেছে। সুতরাং এই ব্যাপারটাকে মানে ভিন্নভাবে ডায়ালগের মাধ্যমে এই জিনিসটাকে সলভ করা এই যে সম্ভব। দেখেন, এই যে আমাদের দেশে যে মোরাল ডিগ্রেডেশন হয়েছে নতুন প্রজন্মের, সেটা আসলে দীর্ঘদিন ধরে ধরে তৈরি করা হয়েছে, বিশেষ করে ইউনুস হিমসেলফ, উনি এটার জন্য অনেক দায়ী। এবং ইউনুস গভর্নমেন্ট, উনি এই যে স্টুডেন্টদেরকে বেপরোয়া বানিয়ে দিয়েছে, গালিবাজ বানিয়ে দিয়েছে, স্টুডেন্টদেরকে মব বানিয়ে দিয়েছেন। এখন উনি যে এই জাতিকে ধ্বংস করে দিয়ে গেছেন, নতুন প্রজন্মটাকে ধ্বংস করে দিয়ে গেছেন, ওখান থেকে উন্নত মানে ওখান থেকে বেটার পজিশনে যাওয়া, আবার তাদের একটা সভ্য আর কি নতুন প্রজন্ম হিসেবে ফিরে যাওয়া হয়তো অনেক ডিফিকাল্ট হবে। কারণ তারা ২ বছর মপ করে মজা পেয়েছে, তারা ২ বছর নিজের হাতে আইন তুলে নিয়েছে, যা খুশি তাই বলেছে, যা খুশি তাই করেছে, যেখানে খুশি সেখানে দাবি দয়া নিয়ে বসে পড়েছে। এবং ২ বছর দেখেছে যে আমি যদি দাবি তুলি বা আমি এখানে যমুনা ঘেরাও করি, যে ওই যে তারা নাকি মার্চ টু যমুনা মার্চ টু আর কি কোথায় ওটা এখন যেটার যে আমার নামটা ভুলে গেছি, সেই মার্চ করবে। তো লং মার্চ টং মার্চ করবে, এই যে চাইলেই হচ্ছে আপনার লং মার্চ করা, রাজুতে আয়, ও অমুকের পদত্যাগ করানো, ওদের ওদের কথায় পদত্যাগ করতে হবে। এটা তো কোনো যুক্তিযুক্ত কথা হতে পারে না। ইয়াং জেনারেশন ঠিক আছে, তারা অনেক মানে আন্দোলনে বড় বড় ভূমিকা রেখেছে, সেটার জন্য আমরা স্বাধীনতার ভূমিকা রেখেছে, উই অ্যাপ্রিসিয়েট দ্যাট। আমি সবসময় স্টুডেন্টদের পক্ষে, কিন্তু আমি
স্টুডেন্টরা আইন হাতে তুলে নেবে এবং স্টুডেন্টরা পদত্যাগ করবে। ওই যে কিছুদিন আগে ওই যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকদেরকে পদত্যাগের যে পেপার লিখে লিখে যে এই পেপারটা আপনি জমা দেন, এই যে জোর জবরদস্তি মানে স্টুডেন্টরা শিক্ষকের গলায় জুতার মালা দিয়ে দেওয়া, এইগুলির যে কালচার যে একটা তৈরি হয়েছে, ওই কালচারটা থেকে তারা বের হতে পারছে না। ভেবেছেন এখন নতুন সরকার এসছে, আগের মতো তো মব চাইলেই করতে পারবে না, এখন তো শক্ত হাতে দমন করবে এবং করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই। তো এই ব্যাপারে এই যে বসে যাওয়া বা আন্দোলন করতে নামা, এত মানে পরীক্ষা যদি তারা যদি সুষ্ঠুভাবে সুন্দরভাবে ডায়ালগটা করে, তারা যদি আপনার প্রেস ক্লাবের সামনে দাঁড়ায় সুন্দরভাবে এবং তারা তাদের দাবি দেওয়াটা জানায় যে আমাদের এই প্রবলেম হয়েছে, এই পরীক্ষাগুলি আমাদেরকে রিটেক করানো উচিত, এই পরীক্ষাগুলি পুনরায় নেওয়া উচিত, আমাদের মানসিক অবস্থা ভালো ছিল না, সেটাতেও সরকার দাবি দেওয়া মেনে নিবে। এখানে এই ধরনের ভায়োলেন্স তো করাটা ঠিক না। এবং তাদের কথায় একটা পরীক্ষার মানে একটা বোর্ড পরীক্ষা প্রবলেমের কারণে যে পুরা শিক্ষা মন্ত্রণালয় বা পুরা শিক্ষামন্ত্রীকে যে মানে অব্যাহতি দিবে বা তার পদত্যাগ দাবি করবে, এটা কোনো যুক্তিযুক্ত দাবি হতে পারে না, এটা মামু বাড়ির আবদার হতে পারে। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আপনারা শুনলেন ডাইরেক্টর বিশ্লেষণ আমাদের শিক্ষা পদ্ধতি নিয়ে, পরীক্ষার যে জটিলতা সেটা নিয়ে, এবং সেই সঙ্গে শিক্ষামন্ত্রীর যে ভূমিকা সেটা আপনাদের কেমন লাগলো আপনারা লিখে জানাবেন। তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।